রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক ও বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার পরামর্শ। রাজনৈতিক প্রভাবমুক্ত ইজারা এবং কার্যক্রমে আয় বেড়েছে বরিশাল সিটির। ম্যাজিস্ট্রেট পদ শূন্য থাকায় বেগ পেতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। চটজলদি রোহিঙ্গা প্রত্যাবাসন হবে এমনটা আশা করেন না সাবেক কূটনীতিক এবং প্রত্যাবাসন বিশেষজ্ঞরা। তবে এই কাজ ত্বরান্বিত করতে আঞ্চলিক এবং বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। কূটনীতির পাশাপাশি আরাকান আর্মির মতো সংগঠনের সঙ্গে অনানুষ্ঠানিক কূটনীতি চালিয়ে যাবার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের কক্সবাজারের রোহিঙ্গা এলাকা পরিদর্শন তাদের প্রত্যাবাসন ইস্যুটিকে নতুন করে সামনে আনে। একই সাথে আশার প্রদীপ জ্বলে ওঠে ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের বিশেষ বৈঠকের ফলে, যেখানে বাংলাদেশে আশ্রয় নেয়া 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসাবে চিহ্নিত করেছে মিয়ানমার। তবে বর্তমানে রাখাইন রাজ্যের 80% বেশি এলাকা সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় প্রত্যাবাসন ইস্যুটি বড় ধরনের জটিলতার কবলে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের জান্তা সরকার চাইলেও আরাকান আর্মির সম্মতি ছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন মোটেই সম্ভব নয়। এই 1,80,000 যেমন এর আগে দুইবার যে প্রক্রিয়াটা হয়েছে সেভাবে যখন হয়নি, এখনও হওয়ার কোনো কারণ নেই। এবং এটা জাস্ট ওই বিমস্টেক সভাটাকে চালিয়ে যাওয়ার জন্য মনে হয় মিয়ানমার এক ধরনের একটা মৌখিক আশ্বাস দিয়েছে, যেটার আসলে কোনো ভিত্তি নাই। শুধু জান্তা সরকার না, সেই ক্ষেত্রে আরাকান আর্মির সাথেও কথা বলা হয়তো প্রয়োজন রয়েছে, এবং সেটা সরাসরি আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট না হয়ে আমাদের সামরিক বাহিনী হতে পারে বা একটা জয়েন্ট ফোর্স হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের তাগিদ বিশেষজ্ঞদের। এজন্য অবশ্যই সৃজনশীল কূটনৈতিক পদক্ষেপের পরামর্শ সাবেক কূটনীতিকদের। জাতিসংঘকে নিয়ে অনেক চেষ্টা করলাম, অন্যদিনে চীনের সাথে মিলে আমরা ট্রাইলেটারাল আয়োজন করলাম। এখন একটু সৃজনশীল হওয়ার বোধহয় প্রয়োজন হয়ে পড়ছে মনে হয়। বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো, ধরেন এখন মিয়ানমারের বাস্তবতাটা কিন্তু পরিবর্তিত হয়েছে। এখন পরিবর্তিত বাস্তবতা সকল পক্ষের সাথে কিভাবে আলাপ আলোচনা করে একটা সুযোগ তৈরি করা যায়, সে বিষয়টাতে আমার ধারণা আমাদের মনোযোগী হওয়া দরকার। এবং সেটা কিন্তু আপনি পাবলিকলি খুব বেশি দূর যাওয়া যাবে না। এই কাজগুলো কূটনীতিতে আমরা যেরকম কূটনৈতিকভাবে যেটা করি, পেশাগতভাবে সেই জিনিসগুলো দৃষ্টির বাইরে থেকে করতে হয়। যদি 8 থেকে 10 লাখের ব্যাপারে কয়েকটা দেশের সাথে আলাপ করা যায়, এটা কোনো আঞ্চলিক বৈঠকে হতে পারে, আন্তর্জাতিক সম্মেলনে হতে পারে, এবং এটা একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া যে ঠিক আছে, আমরা সাময়িকভাবে 3 বছরের জন্য বা 5 বছরের জন্য এদেরকে সেখানে স্থানান্তর করছি। সরকারি পরিসংখ্যানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের কম বেশি দেখানো হলেও বাস্তবে তা প্রায় 15 লাখের বেশি বলে মনে করেন প্রত্যাবাসন বিশেষজ্ঞরা। মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন নতুন রোহিঙ্গা যোগ হচ্ছে এই তালিকায়। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ভোলায় ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকায় আসার পথে আটকে দিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র জনতা। শুক্রবার রাত 10:30টার দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীরা জানান, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বদ্বীপ ফোরাম সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় আন্দোলন তীব্রতর হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত 10:30টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাবার পথে বৈষম্য বিরোধী ছাত্র এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় কাভার্ড ভ্যান আটকে বিক্ষোভ করেন। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হ্যালিপ্যাড রোডে নিয়ে রাখেন।
রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিধি অনুযায়ী কাজ করা এবং ইজারা প্রক্রিয়া স্বচ্ছ হওয়া সহ নানা কারণে রাজস্ব আয় বেড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের। উপকৃত হচ্ছে সরকার এবং জনগণ। তবে ম্যাজিস্ট্রেট পদ শূন্য থাকায় বেগ পেতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের। রিপোর্ট করছেন শাহিন হাসান। 17 বছর পর সর্বোচ্চ দরদাতাকে প্রকাশ্যে হাটবাজার ইজারা, স্টল বরাদ্দ, 7 বছর পর ঝুলে থাকা অটোরিকশার নবায়ন দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এর বাইরে ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, বাজার ও স্টল, পানি বিল উত্তোলনে আগের তুলনায় রাজস্ব বেড়েছে 1.5 গুণ। হাটবাজার ইজারায় উন্মুক্ত অংশগ্রহণ এবং অটোরিকশার টোকেন নবায়নে খুশি নগরবাসী। আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার পরেই সিটি কর্পোরেশন এটা নজিরবিহীন হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ঠিকাদারের মতোই আমরা দরপত্র জমা দিয়েছি এবং আমরা অংশগ্রহণ করেছি। আপনি যদি ওপেন টেন্ডারের মাধ্যমে দিয়ে থাকেন, সর্বোচ্চ দরদাতা পাইছে, এরকম যদি থাকে তাহলে তার কোনো অভিযোগ নেই। বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা প্রায় 10,000, যার 4 ভাগের 1 ভাগ নবায়ন দেয়ায় বাকিগুলো নিয়ে রয়েছে জটিলতা। এছাড়া ম্যাজিস্ট্রেট না থাকায় রাজস্ব আদায়ে বেগ পেতে হচ্ছে স্টাফদের। এখন যে সময়টা আছে ওই 3 মাসের মধ্যে যদি প্রশাসক মহোদয় আমাদের একটু মাঠ পর্যায়ে একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করে, তাইলে আশা করি আমরা বেশি পারবো, অনেক বেশি পারবো। ইতিমধ্যেই প্রায় 1300-র মতো নবায়ন আমাদের কার্যক্রম হয়েছে এবং এখনও চলমান আছে। আশা করি সামনের দিনগুলোতে নবায়ন আরও বেগবান হবে। আমাদের বর্তমান প্রশাসক মহোদয়ের কিছু ইনিশিয়েটিভ নেওয়ার প্রেক্ষিতে আদায়গুলো আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা করছি যে আমার রাজস্ব বিভাগ থেকে গত বছর তুলনায় অন্তত 5-7 কোটি টাকা বেশি আয় করতে পারবো আমরা। ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে জানিয়ে অবৈধ অটোরিকশার বিষয়ে অভিযানের কথা বললেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। যেহেতু রমজান মাস শেষ, ঈদও শেষ, এখন আমরা হয়তো অভিযানে যাব। আমরা পুলিশের সাথেও কথা বলেছি, তারা আমাদের সহযোগিতা করবে। আমাদের ম্যাজিস্ট্রেট স্যার যিনি আছে ওনার সাথে আমরা কথা বলা আছে। এটা আমরা সবাই মিলে অভিযানে নামবো যেন অবৈধ যে যতগুলো আছে সব এগুলো যেন আর না থাকে। নিরপেক্ষ থেকে বিধি অনুযায়ী কাজ করেছেন বলে দাবি প্রশাসকের। আমি জানি না, আমি যতটুকু শুনেছি আগে এরকম টেন্ডার হতো না। তো এই যে আমি যে দোকানগুলোর বরাদ্দ দিলাম ইজারার মাধ্যমে, এটা তো অনেকে অবাক হয়েছে যে আগে তো কখনো এরকম হয় নাই। তা আমি বিধি অনুযায়ী করছি আর কি। আগে হয়তো বিধিটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হতো না, এখন হচ্ছে। গেল অর্থ বছরের জুন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় হয়েছিল প্রায় 49 কোটি টাকা। চলতি অর্থ বছরের মার্চেই আদায় হয়েছে সমপরিমাণ রাজস্ব। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।